সেদিন সকাল থেকেই আকাশটা কালো মেঘে ঢাকা ছিল। ঝিরঝিরে বাতাসের সঙ্গে টুপটাপ বৃষ্টি পড়ছিল। কৃষ্ণনগর থেকে বেথুয়া ডহরি যাব বলে আগেই ঠিক ছিল। বিকেলের বাসে ওই দিনই রওনা হলাম বেথুয়া ডহরিতে। জানলার ধারেই জায়গা পেয়েছিলাম বলে মেঘলা দিনের উড়ন্ত মেঘ দেখতে দেখতে আরামের সঙ্গেই চলেছি। ছিটে ফোঁটা বৃষ্টি তখনও পড়ছে। বিষণ্ণ বিকেল বিদেয় নিয়ে সন্ধে নেমে এলো। আবছা অন্ধকারের মধ্যে যাত্রী বোঝাই বাস উড়ন্ত গতিতে চলেছে সোজা রাস্তা ধরে। আচমকা কোথা থেকে আছড়ে পড়ল ঝড়, আর সেই সঙ্গে সিংহের গর্জনের মতো গুরুগম্ভীর মেঘের আওয়াজ, বিদ্যুতের ঝলকানি এবং মুষলধারে বৃষ্টি। হুড়মুড় করে সবাই জানলাগুলো বন্ধ করে দিল। আমিও আমার জানলা বন্ধ করে দিয়ে ঝড় বৃষ্টি আর মেঘের ডাক শুনতে শুনতে ভাবতে লাগলাম, বাস থেকে নামবার সময়ও যদি এইভাবে ঝড় বৃষ্টি হয়, তাহলে অজানা অচেনা জায়গায় গিয়ে মুশকিলে পড়তে বাধ্য হব। বাসের চলার গতি ঝড়ের দাপটে কমাতে বাধ্য হয়েছে ড্রাইভার। বাসে বসে বুঝতে পারছি যে কোনো সময়ই বাস আটকে যেতে পারে রাস্তায়, কারণ ওই ঝড়ে দু চারটে গাছ উড়ে গিয়ে রাস্তা আটকেও দিতে পারে। কিন্তু চওড়া রাস্তা বলেই দু একটা গাছ রাস্তায় পড়া সত্ত্বেও পাশ কাটিয়ে বেশ মন্থর গতিতে বাস চলতে লাগলো। যাত্রীদের মধ্যে কেউ ঘুমোচ্ছে, গান গাইছে, আর আমার পাশের সিটে মায়ের বুক জড়িয়ে একটা হ্যাংলা মতন ছেলে সমানে কেঁদে চলেছে। বেথুয়া ডহরির মোড়ে কে নামবেন বলে কন্ডাক্টর হাঁক দিল। আমি ব্রিফকেসটা হাতে নিয়ে গেটের কাছে দাঁড়ালাম এবং একটু পরেই একমাত্র আমি একাই বাস থেকে নামলাম। বাস চলে যাবার পর অন্ধকারের মধ্যেই বুঝতে পারলাম, জনমানবহীন জায়গায় একটা সজনে গাছের তলায় দাঁড়িয়ে একমাত্র জীবন্ত প্রাণী আমি। জায়গাটাতে যেন শ্মশানের নীরবতা। সজনে গাছের ফাঁক দিয়ে অঝোরে বৃষ্টির জল আমাকে সম্পূর্ণভাবে ভিজিয়ে দিতে লাগলো, আর ভিজে জামা কাপড় পরে আমি কাঁপতে শুরু করলাম। কিন্তু দাঁড়িয়ে থাকলে তো চলবে না। বাজারের মধ্যে দিয়ে গিয়ে রিক্সা স্ট্যান্ড পেরিয়ে আমাকে মাস্টার মশাই শচীন দত্তের বাড়িতে পৌঁছতেই হবে। চিঠি দিয়ে আমার আসবার কথা আগে জানিয়ে দিয়েছিলাম। বাসটা যেদিকে এগিয়ে গেল সেই দিকেই আমি এগিয়ে চললাম। বিদ্যুতের চমক ছিটকে পড়েই পরপর দুটো বাজ পড়ল কাছাকাছি। কাঁপুনিটা আরও বেড়ে গেল, কিন্তু সাহস সঞ্চয় করে ব্রিফকেসটা মাথায় চাপিয়ে এক হাঁটু জলের মধ্যে কোনো রকমে এগিয়ে চললাম। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমারই চলার আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজই শোনা যাচ্ছে না। হঠাৎ একটা পেঁচার কর্কশ শব্দে সমস্ত পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে গেল। আমার মনে হতে লাগলো আমার সঙ্গে আরও কেউ যেন হেঁটে চলেছে আমারই পাশাপাশি। আমি এগিয়ে চললাম। বিদ্যুতের ঝিলিক চমকে উঠল আবার। সেই ক্ষণস্থায়ী আলোর মধ্যে আমি দেখলাম অস্পষ্ট একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে যেন আমারই অপেক্ষায়। সমস্ত দেহটা ভয়ে কেঁপে উঠল এবং আমি সেই মুহূর্তে অনুভব করলাম যে আমার জীবনটা শেষ হয়ে আসছে। আমি আমার প্রিয়জনদের কাছে আর হয়তো কখনোই ফিরে যেতে পারবো না। কাঁপুনিটা সেই মুহূর্তে অসম্ভবভাবে বেড়ে গেল, আর আমার বেশ মনে আছে আমি তখন ছোট ছেলের মতো মা বলে ডেকে উঠে ভয়ে কুঁকড়ে এক হাঁটু জলের মধ্যে পড়ে গেলাম। সেই শটটা যারা আমার মনে নেই, কিন্তু ওই অবস্থার মধ্যে শুনতে পেলাম কে যেন বলে উঠল, ভয় নেই, আমি আপনার পাশেই আছি। তাড়াতাড়ি মনে সাহস এনে উঠে পড়ে বললাম, কে কথা বললেন? আমার কাছে আসুন, আমি আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। কোথাও এতটুকু কোনো শব্দ নেই। আমি সেই নির্জন প্রান্তরে একা এবং অসহায় অবস্থায় দাঁড়িয়ে শুধু আমার হৃৎপিণ্ডের ধুক ধুক আওয়াজ শুনতে পেলাম। ফস করে ঠিক আওয়াজ হয়ে রং মশালের মতো আলো ছড়িয়ে একটু দূরে বিদ্যুতের তার মনে হলো যেন ছিটকে পড়ল। আবার আমি দেখলাম সেই অস্পষ্ট ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে যেন আমারই অপেক্ষায়। রাত কত জানি না। মাথার ওপর দিয়ে আবার একটা পেঁচা ডাকতে ডাকতে উড়ে গেল। সেই মুহূর্তে আমি আবার শুনলাম,
ভয় নেই, সামনের দিকে এগিয়ে চলুন, এখানে বেশিক্ষণ দাঁড়াবেন না। দৈববাণীর মতো কথাগুলো কানে পৌঁছতেই আমি যেন ফিরে পেলাম অসীম সাহস আর শক্তি। সেই মুহূর্তে সমস্ত ভয় জড়তা ছুঁড়ে ফেলে দিয়ে সামনের দিকে এগোতে লাগলাম ক্ষিপ্র গতিতে। প্রতিটি মুহূর্তে আমি বুঝতে পারছিলাম যে আমার সামনে, পেছনে বা পাশে থেকে কে যেন আমাকে অনুসরণ করে চলেছে। আমি চলেছি নির্ভয়ে তাই, কিন্তু আবার আমাকে থামতে হলো সেই দৈববাণীর আদেশে। দাঁড়ান, আর এক পাও এগোবেন না, সামনেই আছে একটা খাল, অন্ধকারে দেখা যাচ্ছে না। বাঁদিকে ঘুরিয়ে একটা সাঁকো পাবেন, সেই সাঁকোর ওপর দিয়ে ওপারে চলে যান। আমিও যাচ্ছি। দম দেয়া পুতুলের মতো আমি বাঁদিকে ঘুরেই হাতড়াতে হাতড়াতে একটা বাঁশের ওপর হাত পড়তেই বুঝলাম সাঁকো, এবং কোনো রকমে সন্তর্পণে নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে চলে গেলাম ওপারে। একটা চাপা গর্জন কোথা থেকে ভেসে এলো, এবং গর্জনটা একটু পরেই কান্নায় পরিণত হলো। আমি আবার ভয় পেয়ে সেইখানে দাঁড়িয়ে কাঁপতে শুরু করলাম। এবার ধমকের সুরে আদেশ হলো, এক্ষুনি সামনের দিকে চলে যান, নইলে আমার সাধ্য নেই যে আপনাকে বাঁচাবো। নিমেষে ছুটে চললাম সামনের দিকে, এবং কিছু দূর গিয়ে কোনো সারা শব্দ না পেয়ে ক্লান্ত দেহ নিয়ে সেইখানেই বসে পড়লাম। বৃষ্টি আর ঝড়ের দাপট আর নেই, কাঁপুনিটা কিন্তু আরও বেড়েছে। সমস্ত শরীরটা যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে। বসে পড়েছি বলেই হয়তো উঠতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে তো আমাকে হবেই। সমস্ত ক্লান্তি আর যন্ত্রণাকে ভুলে গিয়ে উঠে দাঁড়ালাম। জানি না আরও কত পথ আমাকে হাঁটতে হবে, কীভাবেই বা যাব। বিদ্যুতের সেই ঝলকানি আলো নেই যে খুঁজে পাবো সেই ছায়ামূর্তি বন্ধুকে। আমার খুব কাছ থেকেই স্পষ্ট শুনলাম, ভয় নেই, আমি কাছেই আছি, এই মাঠ পার করে দিই আমি ফিরব, আমারও ফেরার সময় হয়ে এসেছে। সামনের দিকে আর কিছুটা গেলেই শহরের রাস্তা, এই পথ দিয়ে কেউ আসে না, আর এলে ফিরে যায় না। কাকুকে বলবেন শানু সেদিন কোনো দোষ করেনি, শানু ভালো আছে। কিভাবে শহরের রাস্তায় সেদিন পৌঁছেছিলাম আজ আর মনে নেই। মাস্টার মশাই অর্থাৎ শচীন দত্ত মহাশয়ের মুখে শুনেছিলাম, একজন দোকানদার আমার জ্ঞান ফিরিয়ে এনে আমার মুখে মাস্টার মশাইয়ের নাম শুনে পৌঁছে দিয়ে গিয়েছিল তার বাড়িতে। মাস্টার মশাই আমার মুখে সমস্ত কিছু শুনে বলেছিলেন, সেই বাসের কন্ডাক্টর ভুল করে যে জায়গাটায় নামিয়ে দিয়েছিল সেটা বাজার থেকে অনেক দূরে, এবং ওদিকে লোক বসতি নেই। আসলে ওই জায়গাটার চারপাশে ভাগাড় এবং স্থানীয় শ্মশান। পরাণ মণ্ডলের খাল এখানকার সবাই চেনে, এবং এই নামটা শুনে সকলেই আঁতকে ওঠে। জীবিত অবস্থায় কেউ ওই খাল পেরিয়ে আসতে পারেনি। আপনার ভাগ্য ভালো বলেই বেঁচে গেলেন। আমি বললাম, সেই অস্পষ্ট ছায়ামূর্তি তাই হয়তো আমাকে খালে নামতে নিষেধ করে একটা বাঁশের সাঁকোর ওপর দিয়ে চলে যেতে বলেছিল। মাস্টারমশাই বললেন, সেই ছায়ামূর্তিকে আপনি দেখেছিলেন? আমি বললাম, হ্যাঁ, মাঠ পেরিয়ে শহরের রাস্তায় পৌঁছবার আগে সে বলেছিল, কাকুকে বলবেন শানু সেদিন কোনো দোষ করেনি, শানু ভালো আছে। মাস্টারমশাই চিৎকার করে কোকিয়ে কেঁদে উঠে বললেন, শানু এই কথা বলেছে? বলেই আরো জোরে কাঁদতে কাঁদতে বললেন, আমি শানুকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, যাবার সময়ও বলেছিল, কাকু আমি কোনো দোষ করিনি, ওরা মিথ্যে করে লাগিয়েছে। আমি অবাক হয়ে ফ্যাল ফ্যাল করে মাস্টার মশাইয়ের দিকে তাকিয়ে কেমন যেন বোবা হয়ে গেলাম। মাস্টার মশাই বললেন, শানু আমার দাদার ছেলে। ও যখন খুবই ছোট্ট তখন আমার দাদা মারা যান। সেই থেকে শানুকে আমি ছেলের মতন মানুষ করেছি। সঙ্গদোষে ও মাঝখানে খারাপ হয়ে যাচ্ছিল। একদিন ওরই অন্তরঙ্গ দুজন বন্ধু এসে
আমার কাছে বেশ কিছু অভিযোগ করে। আমি আর কোনো কিছু বিবেচনা না করে প্রকাশ্য রাস্তায় ২-৪ ঘা চড় থাপ্পড় মেরে বলেছিলাম, আর বাড়ি ঢুকবি না শানু। শানু আমার কথা শুনেছিল। সে আর বাড়ি ঢোকেনি। দুদিন কোনো খোঁজ না পেয়ে পাগলের মতন চারদিকে খোঁজাখুঁজি করতে করতে ওকে যখন পেলাম, তখন ওর শরীরের অনেকটা অংশই শকুনে খেয়ে গেছে। একটা গাছের ডালের ফাঁকে ওর দেহটা এমনভাবে আটকে ছিল যে মনে হয়েছিল কেউ যেন জোর করে ওকে আটকে রেখেছে। পোস্টমর্টেম রিপোর্টে উল্লেখ ছিল শ্বাসরোধ হয়ে মৃত্যু। বিশ্বাস হয় না, তবুও এইরকম অনেক ঘটনা শোনা যায়। অবিশ্বাস করারও উপায় নেই, কারণ এক্ষেত্রে আমি নিজেই ছিলাম জ্বলন্ত প্রমাণ। কাকুর কাছে যাব, এই সংবাদ শানু হয়তো জেনেছিল তার অশরীরী আত্মা নিয়ে, এবং আমার যে মৃত্যু ঘটতে পারে সেটাও সে জানত। কিন্তু জীবন্ত অবস্থায় সে মনে প্রাণে তার কাকুকে এতটাই ভালোবাসত যে কাকুর অতিথিকে সে বাঁচিয়েছে। শানুর মৃত্যুটা আজও ওখানকার লোকেরা মনে করে অস্বাভাবিক এবং রহস্যময়।